এবার চূড়ান্তভাবে নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। আজ রাতে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখে দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখতে থাকে। আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। কঠোর বার্তা। এমন অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে এবার আড়াই চালের প্যাঁচে ফেললেন মুজিব কন্যা। জনগণকে সাথে নিয়ে নামতে হবে, সবচেয়ে বড় কথা আগে জনগণের পাশে যেতে হবে। শেখ হাসিনা বয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। এদিকে হঠাৎ 6 বছর জয়ের অ্যাকশন শুরু। হঠাৎ করে আন্তর্জাতিক খেলা দেখাতে শুরু করেছে। অবশেষে জয়ের অ্যাকশনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সরকার। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন? যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন। আপনি দেশে ফিরে আসতে চান। সরকার আজকে কি করতেছে দেখেন। এই সরকার তোমার এর বিচার তোমাকে দিতে হবে। যত কাহিনী হোক না কেন, যত কাহিনী করুক না কেন, কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য শত শত না হাজার হাজার মিডিয়া রেডি। তো সেটা বলার 2 দিন পরে কাহিনী হয়ে গেছে। এবার আন্তর্জাতিকভাবে নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। রাতে নিবন্ধন নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে খুশি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাহলে কি সত্যি আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। শেখ হাসিনার সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশ দখল করে নিয়েছে ভারত। ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে। কথায় কথায় ভারত আর শেখ হাসিনাকে জড়িয়ে যারা বাংলাদেশে একটি জিহাদি জোশ ছড়িয়ে 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছে, সন্দেহ তো নেই নিশ্চয়ই যে তারা চরম ভারত বিদ্বেষী। কিন্তু আপনারা কি জানেন যে এই ভারত বিদ্বেষীরাই ভারতকে সেই বিরল সুযোগ করে দিচ্ছে যা শেখ হাসিনা আরো 10 বছর ক্ষমতায় থাকলেও দিতে পারতেন না বা দিতেন না। শেখ হাসিনা ভারতের সঙ্গে সমকক্ষ দেওয়া নেওয়ার নীতিতে ছিলেন, কিন্তু এখন যারা তাকে হটিয়ে ক্ষমতা দখল করেছে তারা ভারতকে যা দিচ্ছে বা দিয়ে দিচ্ছে তা আগামী 50 বছরেও কোনো সরকার ফিরিয়ে আনতে পারবে না। ইতোমধ্যেই 30 বছরের লিখিত চুক্তি করেছে জন্য ইউনূস সরকার। যদিও এরকম দেশ বিক্রির চুক্তির এখতিয়ার অবৈধ ইউনূস সরকারের নেই। অবৈধ বলেই পারছে। শেখ হাসিনার মতো বৈধ সরকার যা পারেনি সেটাই ইউনূস সরকার করে দিচ্ছে। চলুন জেনে আসা যাক ইউনূস কিভাবে বাংলাদেশকে ভারতের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। আমরা বারবার বলছি 2024 সালের আগস্টে বাংলাদেশে যা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটি পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজিক অপারেশন, যে মেটিকুলাস ডিজাইন বহুদিন আগে থেকেই শুরু হয়েছিল। এবং দুঃখজনক হলেও সত্যি দেশের ভেতরের একদল মানুষ সেই নকশার কাছে নিজেরাই আত্মসমর্পণ করেছে। 24 সালের জুলাই আগস্টে ঢাকায় যে রঙিন বিপ্লব সাজানো হলো তাকে আপনি প্রহসন বলতে পারেন, কিন্তু সেটা সত্যিকারের একটি সুপরিকল্পিত প্রহসন। বাইরে থেকে এটাকে বোঝানো হয়েছে ভারত বিরোধী বিক্ষোভ, অথচ ভেতরে ভেতরে এই জুলাই সন্ত্রাসীরা ভারতকেই বাংলাদেশের উপর এক নতুন নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠার সুযোগ করে দিচ্ছে। জনতার মধ্যে উত্তেজনা ছড়ানো হয়েছিল, কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল অন্য যে কোথাও। এই সস্তা ফুটেজ আর নাটক ছিল আসল শো থেকে মনোযোগ সরানোর চেষ্টা। আমরা তখনও বলেছিলাম যে এই ভারত বিরোধী স্লোগান দেওয়া দলগুলোই শেষ পর্যন্ত ভারতীয় ভূরাজনৈতিক স্বার্থকে পরিপূর্ণ করবে, কারণ তারা জানে না কারা তাদের দিয়ে কোন খেলাটা খেলাচ্ছে। আর যেদিন শেখ হাসিনাকে মাঠ থেকে সরানো হলো সেদিনই সেটা আরো পরিষ্কার হয়ে গেল। শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছিল বাংলাদেশের সামরিক বিমান, এটা সকলেই দেখেছে। এখন সবাই ভাবছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এটা নিশ্চিতভাবে সত্য, না হলে এই জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা করত। কিন্তু এই হত্যার উদ্দেশ্য কি ছিল সেটা তো জানতে হবে। এর পেছনের গল্পটা বলি চলুন। আপনারা কি আইমেক বা IEMC করিডোরের নাম শুনেছেন? G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে সংযুক্তির নামে একটি নতুন কৌশলগত ঘোষণা এসেছে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC বা আইমেক নামের এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে 3টি মহাদেশকে যুক্ত করা। নতুন এই উদ্যোগে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি এবং ইতালি সই করেছে। নতুন এই মহাপরিকল্পনায় যুক্ত দেশগুলো আশা করছে রেল এবং জাহাজ পথে যুক্ততার মধ্য দিয়ে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। এই উদ্যোগে স্বাক্ষরকারী পক্ষগুলো চাইছে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে এশিয়ার সঙ্গে উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপ সরাসরি যুক্ত হবে। সরাসরি বলা না হলেও এটা প্রতীয়মান যে
আইমেক নামের নতুন উদ্যোগটি মূলত চীনের অঞ্চল ও পথের উদ্যোগের বা বিআরআই এর বিপরীতে একটি পাল্টা মহাপরিকল্পনা। শুরুতে আপাতত প্রকল্পটি ধারণার পর্যায়ে আছে, এর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে জানা গেছে একটি ওয়ার্কিং গ্রুপ আগামী 2 মাসের মধ্যে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য তৈরি করবে। সেই 2 মাস চলে গেছে, বহু আগে বিস্তারিত তথ্য তৈরি হয়েছে। আইমেকের মতো উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে বিপুল অর্থের যুক্ততা থাকে, ফলে এখানে অর্থের যোগান কিভাবে হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু অর্থ তো আছে। ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় যুক্ত পক্ষগুলো এখানে অর্থের যোগান দেবে। আবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বা ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাংক থেকেও অর্থের যোগান আসতে পারে। সামগ্রিকভাবে বৈশ্বিক কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে এটি একটি বিপ্লবধর্মী পরিকল্পনা। ভবিষ্যতে আইমেক সুদূর প্রসারী নানাবিধ প্রভাব ও প্রতিফলন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের। এটা আমি বিশ্লেষণটুকু করলাম। ভারত চেয়েছিল বাংলাদেশ এই আইমেক করিডোরে যুক্ত হোক, কোয়াডে সামরিক অংশীদার হোক এবং চীনের বিআরআই প্রজেক্টকে এই অঞ্চলে দুর্বল করা হোক। শেখ হাসিনা সেটা করেননি। তিনি বিআরআই এর সাথে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য বজায় রেখেছিলেন। ফলে তাকে সরিয়ে এমন কাউকে জায়গা করে দেওয়া প্রয়োজন হয়েছিল যে কিনা এই চীন বিরোধী মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে পারেন। এবার প্রশ্ন করুন তাহলে, কে সেই জায়গাটি নিল? উত্তর হলো এমন একজন যিনি দেশের সবচেয়ে কৌশলগত বন্দরগুলোকে বিদেশি কর্পোরেশনের হাতে তড়িঘড়ি করে তুলে দিতে রাজি ছিল। মাত্র একদিনের সিদ্ধান্তে যিনি এসব বন্দরকে তুলে দিতে পারেন বিদেশিদের হাতে, তাকেই তো এই পদ দেওয়া হবে, তাই না? তাই হয়েছে। লালদিয়া, পানগাঁও সব একদিনে ঘটেছে। একটা 33 বছরের চুক্তি হয়েছে, আর একটা 22 বছরের। আইএফসি বলেছিল 62 দিন লাগবে এসব চুক্তি করতে বা এই পুরো প্রক্রিয়া করতে, কিন্তু বাংলাদেশ করেছে মাত্র 13 দিনে। ছুটির দিনে নেগোসিয়েশনের ফাইল উড়ে গেছে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে, প্রধান উপদেষ্টার টেবিলে নিয়ে গিয়ে একই দিনে অনুমোদন করা হয়েছে। এটা প্রশাসন না, এটা অপারেশন, এটা উন্নয়ন না, এটা নিয়ন্ত্রণ স্থানান্তর। এটা স্বাভাবিক নয়, এটা একটি স্ক্রিপ্ট। এখন এই স্ক্রিপ্টের সুবিধাভোগীকে জাতি নয়, ব্যবসায়ী নয়, বন্দর নয়, ভবিষ্যৎ প্রজন্ম নয়। সুবিধাভোগী হলো বাইরের কর্পোরেট পক্ষ, যার প্রধান ফোকাস ভারতীয় বাণিজ্য প্রবাহকে অগ্রাধিকার দেওয়া এবং চীনা প্রভাব নিয়ন্ত্রণে রাখা। কি মিলে যাচ্ছে আইমেকের পরিকল্পনার সঙ্গে? ডিপি ওয়ার্ল্ড এখন কি করবে বলুন তো? সোজা কথা, চীনা রুটকে এমন এক ব্যয়বহুল করে তুলবে যে বাংলাদেশের ব্যবসায়ীরা আর চিন্তা করলেই ক্ষতিতে পড়বে। এই দেশের বাজার তখন তিক্তভাবে একমুখী হয়ে যাবে। আপনি ভাবছেন এটা শুধু ব্যবসার ব্যাপার, ভুল। এটা খাদ্যদ্রব্যের দাম থেকে শুরু করে মোবাইল, ওষুধ, ইলেকট্রনিক পণ্য সবকিছুর উপর চাপ তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন নিয়ে কি কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশে। আপনার আমদানি রপ্তানি ধারণা করে দেওয়ার উপর থাকবে। বাংলাদেশের বন্দর দিয়ে নেপাল, ভুটান, 7 সিস্টার কানেক্টিভিটি হওয়ার কথা ছিল, পদ্মা সেতু করা হয়েছিল, সেজন্য আমরা হতে পারতাম রিজিওনাল হাব। শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন। এখন সেই লিভারেজ বিদেশি কর্পোরেশনের হাতে চলে গেছে। অর্থাৎ আপনি নিজের বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবেন না, অন্য কোনো জায়গা থেকে দেবে নির্দেশনা, ছক করে দেওয়া হবে, আপনি সেই ছক অনুযায়ী কাজ করবেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা রাজনৈতিকভাবে দেশের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে নিকটতম দাবি রাখছে তারা চুপ। যারা মনে করছে এতদিন পরে নির্বাচন হলেই তারা বিজয়ী হয়ে যাবে, সেই বিএনপি অদ্ভুতভাবে চুপ। এবং সেটার কারণ অদ্ভুত নয়, তাদের বলা হয়েছে বেশি শব্দ করলে নির্বাচনে হবে না, নির্বাচন পিছিয়ে যাবে, সমর্থন চলে যাবে, বিদেশিরা কোনো সমর্থন দেবে না, আন্তর্জাতিক যোগাযোগ সব বন্ধ হয়ে যাবে, আর তারেক রহমানের দেশের মাটি ছোঁয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি বিবৃতিটি পড়ে দেখেছেন? 12 দলের জোট নাকি তীব্র নিন্দা জানিয়েছে। সত্যি কথা বলতে কি এটা নিন্দা নয়, এটি আত্মরক্ষার সর্বশেষ চেষ্টা। এমন বিবৃতি লেখা হলো যে যখন প্রতিবাদ করার সাহস থাকে না, আর নীরব থাকলে নিজের সমর্থকদের সামনে শুধু মুখ দেখানো যায় না, তা একটা মুখ রক্ষার বিবৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামী দলগুলোর যারা সারা জীবন ভারত ইসরায়েল বিরোধী জিহাদ করে বেরিয়েছে, তারাই আজ করিডোরের বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। উত্তেজনা সৃষ্টি করেছে, জনতার দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে, কিন্তু প্রকৃত ক্ষমতা ছকের কাছে তারা ব্যবহৃত হচ্ছে। এখন তাহলে আসল প্রশ্নটা করি। আসল প্রশ্নটা হলো বাংলাদেশ আসলে কি হারাচ্ছে? উত্তরটাও বলে দেই। বাংলাদেশ হারাচ্ছে নিজের ভবিষ্যৎ। চুক্তি তো একটা কাগজ, কিন্তু কৌশলগত বন্দর মানে দেশের শ্বাস প্রশ্বাস। এখানে ভুল মানে ভবিষ্যৎ প্রজন্মের গলায় দড়ি বেঁধে দেওয়া। সেই যে গলায় কলসি বেঁধে মরার কথা কবিরা বলে গিয়েছেন, ইউনূস মহাজন আসলে জাতিকে একটি কলসি আর দড়ি হাতে দিয়ে বঙ্গোপসাগর দেখিয়ে দিয়েছেন মরার জন্য। শেখ হাসিনার সমালোচনা করতে চাইলে তা করার মতো বহু জায়গা আছে, কিন্তু দেশের কৌশলগত অবস্থান নিয়ে তিনি কখনোই বিদেশিদের কাছে মাথা নত করেননি, সেটা আজ প্রমাণিত। সেটা আপনারাও জানেন। তিনি নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। আর সেই সত্যটাই এখন সবচেয়ে বেশি প্রমাণিত হচ্ছে। আজ আমরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছুঁড়ে ফেলে এমন একজনকে এনেছি, তিনি নাকি আন্তর্জাতিক খেলোয়াড়, যে কিনা কথাই শুরু করে সমুদ্রের গার্ডিয়ান হিসেবে নিজেকে ব্যক্ত করে, আর তারপর যাদেরকে শত্রু বলে জনগণের সামনে তুলে ধরে, জনগণের চোখে ধুলো দিয়ে তাদেরকেই সবকিছু লিখে দেয়, তাদের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে। যেমন নির্বোধ জাতি, তেমন তার ইউনূস মহাজন। ইউনূস এমন এক মহাজন যিনি দেশের ভবিষ্যৎকে ডিজিটাল সই দিয়ে বিদেশি কর্পোরেশনের কাছে সমর্পণ করছেন। ধরে নিচ্ছেন কেউ প্রশ্ন করবে না, ইতিহাসও ভুলে যাবে। কিন্তু ইতিহাস ভুলে যায়? ইতিহাস বিচার করে, আর বিচার করে তার নাম দিয়ে। যে নাম দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষতির সাথে জড়িয়ে যায়, তা মানুষ উচ্চারণ করতেও চায় না। মির্জাফরের কথা মনে করুন তো। মির্জাফর নামটি তার সবচেয়ে বড় উদাহরণ। বাংলার কোনো ঘরে এই নামটি রাখা হয় না। এই পথ ধরে চললে
এমন সিদ্ধান্ত, এমন তাড়াহুড়া, এমন নিরাপত্তা, এমন আত্মসমর্পণ এবং বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, আগামী দিনে ইউনূস নামটিও সেই তালিকায় উঠবে। কারণ কোনো জাতি তার ক্ষতির প্রতীককে মনে রাখে না, ঘৃণা করে, এবং ঘৃণা করে আগামী দিনে কোনো মানুষ হয়তো তার সন্তানের নাম ইউনূস রাখবে না। বাংলাদেশকে এভাবে যে বিকিয়ে দিতে পারে, বাংলাদেশের স্বার্থকে এভাবে যে বিকিয়ে দিতে পারে, তার নাম কেন মনে রাখবে মানুষ, বলুন? আমার কথা। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।